বাণিজ্য মেলা সুবিশাল। মেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে আসতে ন্যূনতম 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। অজস্র শতাধিক দোকান, প্রতিটা দোকানই বাহারি রকমের জিনিসপত্র। আকসার ছোটবেলা থেকেই একটা জিনিসের প্রতি বড্ড বেশি লোভ, সেটা হলো শাড়ি। শাড়ির নেশা ও যখন এসএসসি পরীক্ষা দিয়েছিল তারপর থেকেই বেশি তৈরি হয়েছে। এর আগে অবশ্য মায়ের শাড়ি পরা হতো প্রচুর। এরপর পরপর কতগুলো জন্মদিনে শাড়ি গিফটও পেয়েছে অনেকগুলো। তখন গিফটের নিজের শাড়ি ছিল 4টা। এসএসসি পরীক্ষার পর থেকে যখন শাড়ির প্রতি ওর খুব আগ্রহ জন্মালো, তখন থেকে শাড়ি সংগ্রহে রাখতে রাখতে বর্তমানে আকসার শাড়ির সংখ্যা 47টা। এর মধ্যে ওর নিজের সংগ্রহ করা 31টা, আর বাকিগুলো বিয়েতে উপহার পাওয়া। কোথাও গেলে বা অনলাইনে সর্বত্র আকসার নজর আগে শাড়ির ওপরে যাবেই। আজও হয়েছে তেমনটাই। মেলায় ঢুকে 2-3টা দোকান পরেই শুরুর দিকের একটা বড় শাড়ির দোকান দেওয়া হয়েছে। সেখানে বেশ কিছু শাড়ি চোখে পড়েছে আকসার। সেই যে চোখ পড়েছে, তারপর থেকে আর ওর কোনো কিছুতেই মন নেই। মিহি বলেছিল ওদের সাথে আসলে অনেক আনন্দ হবে। এতক্ষণ আসলে হচ্ছিল তাই। মেজবা সামনে হাঁটছিল ওদের। ওরা পেছনে হাঁটতে হাঁটতে অনেক ফাজলামি নকরামি করে ফেলেছে ইতিমধ্যে। তবে এখন আর আকসা এই আনন্দে সামিল হতে পারছে না। শাড়িগুলো ভালোভাবে না দেখা পর্যন্ত ওর স্বস্তি হচ্ছে না। মনের অস্বস্তিকে দূরে সরিয়ে ফেলতে না পেরে শেষ পর্যন্ত ও মিহিকে ফিসফিসিয়ে বলল, চলো না মিহি, পেছনের ওই দোকানটায় একটু শাড়ি দেখে আসি। মিহি আকসার হাতের কোনোই টেনে নিয়ে বলল, ভাইয়াকে না বলে যাবো ভাবি? হ্যাঁ, যদি ভাইয়া পরে জেনে রাগারাগি করে তখন? আরে কিছু হবে না, চলো তো। থাকো না হলে, আমিই গেলাম। আকসা একাই পেছনে ঘুরে হাঁটা দিল শাড়ির দোকানের দিকে। অগত্যা মিহিও ওর পিছু পিছু গেল। একটা শাড়ি বাদামি রঙের, সোনালি কারুকাজ করা, তসর কাতান। শাড়িটা একদম চোখ ধাঁধানো সুন্দর। কিছু জিনিস হয় না, প্রথম দর্শনে মনে ধরে যায়, মাথা থেকে আর সরতেই চায় না যেন। এই শাড়িটাও ঠিক তেমনই। আকসার শাড়িটার দিক থেকে চোখ ফেরাতেই পারছে না। দোকানদারের কাছে দাম জিজ্ঞেস করবে তার আগেই পেছন থেকে একটা রুডো কণ্ঠস্বর শোনা গেল। মিহির নাম ধরে ডাকা হয়েছে। মিহি তো ভয়ে মাটির নিচে দেবে যায় পারলে। ও ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখছে বড় ভাইকে। মেজবা দোকানের বাইরে দাঁড়িয়ে আছে, হাতের মুঠো শক্ত করা। তাসিনা রিমু ওর পেছনে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, যার অর্থ ওদের বড় ভাই খুব রেগে আছে। আকসার অবশ্য সেদিকে ধ্যান নেই। ও শাড়িটা এক ধ্যানে দেখছে। এত বেশি পছন্দ হয়েছে যে ইচ্ছে করছে এখনই কিনে নিতে। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে আকসার নিকটে পর্যাপ্ত টাকা নেই। তাই ও খুব আগ্রহ থাকা সত্ত্বেও শাড়িটা কিনতে পারলো না। তবে দোকানদারকে জিজ্ঞাসা করলো, শাড়িটার দাম কত ভাইয়া? দোকানদার জবাবে বলল, একদম 4250 টাকা আপা। শাড়িটা কি আপনি 1-2 দিনের জন্য রেখে দিতে পারবেন প্লিজ? এসব শাড়ি খুব চলে তো, আর এটা এখানে সবচেয়ে ভালো শাড়ি। এগুলো সচরাচর থাকে না আপা, তবুও যদি একটু চেষ্টা করতেন। ঠিক আছে আপা, আমি চেষ্টা করব রেখে দেওয়ার। আকসার তবুও বিশ্বাস হলো না। ওর মনে হলো শাড়িটা বোধ হয় শেষ পর্যন্ত এসে আর ও পাবে না, বিক্রি হয়ে যাবে। একরাশ মন খারাপ নিয়ে ও বাকিটা রাস্তা হাঁটলো। আসসালামু আলাইকুম সবাইকে। এই গল্পের পার্ট 14 নীলাপু 1 মিলিয়ন চ্যানেলে পাবেন। লিংক কমেন্ট বক্স, ডেসক্রিপশন বক্স এবং এই ভিডিও শেষে অ্যাড করা হয়েছে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এই গল্পটি যারা মিল খুঁজে পাচ্ছেন না তাদের জন্য বলছি, গল্পটি একটু পিছিয়ে গেছিল, এখন থেকে মিল পাবেন। ধন্যবাদ সবাইকে। মিহিরা এসে দাঁড়িয়েছে নাগরদোলার সামনে। হঠাৎ ওর খেয়াল হয়েছে ও নাগরদোলায় উঠবে। মেজবা গিয়েছিল ওদের জন্য আইসক্রিম আনতে। ও আসার পর মিহি বলল, ভাইয়া আমরা নাগরদোলায় উঠবো, প্লিজ আমাদেরকে নাগরদোলায় ওঠাও না। তাহসিনা রিমও বায়না ধরলো। এজন্য মেজবা ওদের নাগরদোলায় ওঠাতে রাজি হলো। ও বলল, তোরা আইসক্রিম খেয়ে নে, আমি টিকিট কেটে নিয়ে আসি। 5টা কাটবে কিন্তু। 5টা কেন? তুমি উঠবে না? না আমি উঠবো না, এসব বাচ্চাদের রাইড। না না, তোমাকে উঠতে হবে, না হলে আমরা উঠবো না। সবগুলো একদম জেকে ধরলো মেজবাকে। বাধ্য হয়ে ও 5টা টিকিট কেটে নিয়ে আসলো। আকসা এতক্ষণে এক কোণে দাঁড়িয়েছিল। আইসক্রিমটা ও খায়নি। একটা বাহানা দেখিয়ে তাসিনকে দিয়ে দিয়েছে। মেজবা ব্যাপারটা খেয়াল করেছে তৎক্ষণাৎ, তবে পাবলিক প্লেস হওয়ার কারণে কিছু বলেনি। ডাক আসতেই ওরা নাগরদোলায় উঠে গেল। তাহসিন, মিহি আর রিমু একটা বাক্সে। তবে আকসাকে তখনও দাঁড়িয়ে ইতস্তত করতে দেখা গেল। আকসা বিড়বিড় করে তাদেরকে বলল, আমি নাগরদোলায় উঠিনি কখনো, আমার উচ্চতা ভীতি আছে। তাছাড়াও হার্ট ভীষণ দুর্বল, আমি উঠতে পারবো না, মরেই যাব। আকসা ইতস্তত করতে লাগলো। নাগরদোলা চালু করার তাড়া চলছে। মিহি খাঁচার ভেতর থেকে চেঁচিয়ে বলল, ভয় আছে যখন তাহলে ভাইয়ার সাথে যাও, ভাইয়া হ্যান্ডেল করতে পারবে ভালো। আকসা বুঝলো কাজ হবে না, নাছোড়বান্দা ননদ পেয়েছে একটা, সবকিছু করিয়েই ছাড়বে। অগত্যা আকসা মেজবার পিছু পিছু আর একটা খাঁচায় উঠলো। নাগরদোলা চলতে শুরু করলো, আস্তে আস্তে ঘোরানো হচ্ছে। এরপর ধীরে ধীরে জোরে ঘুরতে শুরু করলো। নাগরদোলা ঘোরানোর নিয়মই এটা। আকসা প্রথমে খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি, স্বাভাবিক থাকার চেষ্টা করেছিল।
কিন্তু যখনই জোরে ঘুরতে শুরু করলো তখনও প্যানিক হতে লাগলো। যখন ওপর থেকে নিচের দিকে নামিয়ে আবার ওপরে উঠায় ওই সময়টাতে প্রত্যেকবার বুকে চাপ পড়ে, মনে হয় এই বুঝি যান চলে যাবে। আকসা তো ভয়েই শেষ। অজান্তেই কখন যে ওর হাত দুটো মেজবার স্কাই ব্লু শার্টটা সামনে থেকে শক্ত করে চেপে ধরেছে সেটাও খেয়ালই করলো না। ওর মাথাটা গিয়ে ঠেকেছে মেজবার বুকে, শার্টের কলারের কাছটায়। ওর মাথার ওড়না খুলে গিয়ে সামনের দিকের কিছু খোলা চুল মেজবার মুখে এলোমেলো হয়ে ছড়িয়ে পড়েছে। মেজবা দিব্যি বসে আছে, একেবারে শান্তশিষ্ট, যেন কিছুই হয়নি। অবশ্য শুধু পুরুষ মানুষ বলে নয়, ও যে প্রফেশনে আছে সেখানে এসব একদমই মামুলি ব্যাপার। তবে আকসা ভয় পাচ্ছে দেখে মেজবা বিব্রত হলো। এক হাতে আকসার পিঠ আঁকড়ে ধরে রাখলো যাতে ও ভয় না পায়। আকসার নাকে পুরুষালী শরীরের পারফিউমের গাঢ় ঘ্রাণ গিয়ে ঠেকেছে। তবে এই মুহূর্তে ওর সরে আসার কোনো ইচ্ছা বা উপায় কোনোটাই নেই। হিতাহিত জ্ঞানশূন্য ও মেজবাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। চোখ বুজে আছে জোরে নাগরদোলা চালু হওয়ার পর থেকেই, এর মধ্যে একবারও চোখ খোলেনিও। ওদিকে মিহি, তাসিন আর রিমু বেশ ভালোই মজা করছে। আনন্দে জোরে চিল্লাচ্ছে ওরা। আকসার কানে ওদের সেই চিল্লানির শব্দ ভেসে আসছে। ওই কটাকে আজ ভালো মতো বকাঝকা করবে, ওর ব্রেন ওয়াশ করে নাগরদোলার মতো ভয়ানক রাইডে ওঠানোর জন্য। নাগরদোলা আরো কিছুক্ষণ চলার কথা, তবে আকসা যখন না পেরে শেষমেশ দুই হাতে মেজবার বুকের কাছে শার্টের অংশ খামচে জড়িয়ে ধরে মরা কণ্ঠে বলল, প্লিজ থামাতে বলুন না। তৎক্ষণাৎ নাগরদোলা নিচের দিকে নামতেই মেজবা চেঁচিয়ে রাইডের সহযোগী ছোকরাটাকে উদ্দেশ্য করে বলল, ছোট ভাই স্টপ করো রাইট নাও। ওর ওই এক কথাতেই ছেলেটা সঙ্গে সঙ্গে নাগরদোলা থামিয়ে দিল। আকসা এবার ধীরে ধীরে মেজবার বুক থেকে মাথা তুলে চোখ খুলল। এবার ওর ধ্যান ফিরল। মেজবা শীতল চোখে ওর দিকে তাকিয়ে আছে দেখে আকসা সিটকে দূরে সরে গিয়ে আতিপাতি করে লুকানো জায়গা খুঁজল। কিন্তু আফসোসের বিষয় হলো এখানে আর জায়গা নেই যেখানে আকসা লুকিয়ে বাঁচতে পারবে মেজবার ওই তীক্ষ্ণ দৃষ্টি থেকে। মেজবা ওর সাথে একটা কথাও বলল না, রাইড থেকে নেমে গেল। আকসাও কাচুমাচু হয়ে ওর পিছু পিছু ওকে অনুসরণ করতে লাগলো। মেজবা একটা দোকান থেকে পানি কিনে নিয়ে এসেছে। ততক্ষণে মিহিরাও সেখানে দাঁড়িয়েছে। মেজবার সরু ঠোঁটের কোণে এক চিলতে হাসি। হাসিটা ঠিক কি উদ্দেশ্যে তা বোঝা গেল না তৎক্ষণাৎ। পর মুহূর্তেই আকসা বুঝতে পারলো, যখন মেজবা মিহির হাতে পানির বোতলটা ধরিয়ে দিয়ে হাসতে হাসতে বলল, ওকে পানি খেয়ে নিতে বল, এমনিতেই তো কলেমা পড়া শুরু করেছিল আজ। মেজবার হাসির কারণটা এবার ধরতে পারলো আকসা। ওকে উপহাস করা হচ্ছে। মনে মনে কিঞ্চিত রাগও হলো ওর, তবে মুখে কিচ্ছু বলল না। বাসায় ফিরে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে গল্প আড্ডা দিয়ে তারপর রাতের খাবার খেয়ে এখন লুডো খেলতে বসেছে আকসা, হিমিং, রিমু আর তাসিন। তাসিন এই বাড়ির ছোট ছেলে হলেও ওকে মেয়েদের দলে ভিড়তে দেখা যায় বেশি। সবসময় দুই বোনের সাথে লেগে থাকে ও। আর এখন তো বাড়িতে ওদের একমাত্র বড় ভাবি এসেছে। তার সাথে তাসিনের খুব ভালো সখ্যতা তৈরি হয়েছে। সারাদিন বাইরে স্কুল, কোচিং আর মাঠে খেলাধুলা করে সন্ধ্যার পরে এসে ও দুনিয়ার সকল গল্প করবে ভাবির ঘরে বসে। ভাবিকে বলবে আজ স্কুলে কি হয়েছে, খেলার মাঠে কি হয়েছে, কোন খেলায় জিতেছে। আকসারও ওদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। অল্প সময়ের মধ্যেই ওদের সাথে দারুণ মিলে গেছে ও। একবার খেলা শেষ করে পুনরায় খেলার প্রস্তুতি চলছে। তখনই মিহির কিছু একটা মনে পড়লো আচানক। ও আসছে বলে দ্রুত উঠে চলে গেল ঘরের বাইরে। ফিরল মিনিট দুয়েকের মধ্যে। ও যখন ফিরে এসেছে তখন ওর হাতে একটা সুন্দর শপিং ব্যাগ। ব্যাগের মধ্যে কি তা ঠিক বোঝা যাচ্ছে না। সবার কৌতূহলী দৃষ্টি ওর দিকেই। মিহি ধপ করে বিছানার উপরে বসে শপিং ব্যাগটা আকসার হাতে ধরিয়ে দিয়ে অতি উচ্ছ্বসিত কণ্ঠে বলল, দেখেছো আমি কত মন ভোলা, তোমাকে এটা দিতেই ভুলে গিয়েছিলাম, ভাইয়া দিয়েছে তোমাকে এটা। মেজবার কথা শোনা মাত্র অনিচ্ছা সত্ত্বেও ভুরু কুঁচকে ফেললো আকসা। জিজ্ঞেস করলো, কি আছে এতে? তুমি দেখে নাও, আমরা কেউ খুলে দেখিনি। মেলা থেকে ফেরার পথে ভাইয়া আমাদের নামিয়ে দিয়ে গেল না। যখন তোমরা আগে হেঁটে গিয়েছিলে তখন ভাইয়া ডেকে আমার হাতে এটা দিয়ে বললো তোমাকে দিতে। আকসা ভুরু কুঁচকে রেখে ব্যাগের ভেতরে থাকা প্যাকেটটা খুললো। খোলা মাত্রই দেখলো তার মধ্যে একটা শাড়ি। সেই বাদামি রঙা শাড়িটা। আকসা স্তম্ভিত হলো। মুখে রা নেই ওর। কেমন প্রতিক্রিয়া দেখাবে ঠিক সেটা বুঝে উঠতে পারছে না। মিহি, রিমুরা এ নিয়ে খুব হাসি মজা করলো। হঠাৎ মিহি জিভ কেটে বলে ফেললো, এই রে, একটা বড় ভুল করে ফেলেছি। ভাইয়া নিষেধ করেছিল ভাবিকে না জানাতে যে এটা ভাইয়া দিয়েছে। আমি তো বলে ফেললাম। তুমি প্লিজ ভাইয়ার সামনে কিছু বলো না ভাবি যে আমি তোমাকে এই কথাটা বলে দিয়েছি। মেজবা শাড়ি দেওয়ার বিষয়টা যে বলতে নিষেধ করেছে, এই কথাটা শোনা মাত্রই আকসার রঞ্জে রঞ্জে আগুন জ্বলতে লাগলো। ভেতরে ভেতরে খুব রাগ হলো মেজবার প্রতি। আকসা অন্ধকারাচ্ছন্ন ব্যালকনি থেকে ঘরের ভেতরে উকি দিয়ে দেখলো মেজবা বিছানার ওপর বসে ল্যাপটপে কিছু একটা করছে। আকসার এবার আর সহ্য হলো না। ও ঘরের ভেতরে আসলো। মেজবা যে ওর দিকে তাকিয়েও দেখেনি সেটা খুব ভালোভাবে খেয়াল করলো।
এতে মনের ভেতর অনবরত জ্বলতে থাকা রাগটা যেন আরো বেশি দৌড়ে উঠল। ক্রমাগত জেদ বাড়ল ওর, মস্তিষ্কে জ্বালা পোড়া শুরু হতে লাগলো। আকসা সোজা ড্রয়ারের কাছে গিয়ে ওকে দেওয়া ড্রয়ার খুলে সেখান থেকে শাড়ি বের করলো। এরপর সেটা নিয়ে গিয়ে সোজা মেজবার সামনে দাঁড়ালো। মেজবার তবুও কোনো প্রতিক্রিয়া নেই। সামান্য ঘাড় ঘুরিয়েও দেখলো না ও আকসাকে। এই পর্যায়ে এসে আকসার শাড়িটা বিছানার উপর ছুঁড়ে মারলো। এবার মেজবা ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে দেখলো ওকে। এই শান্ত দৃষ্টি যেন আকসার ভেতরে আরো বেশি অশান্ত করে দিচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিটি ক্রিয়ার বিক্রিয়া বা প্রতিক্রিয়া থাকে, কিন্তু এই লোক ব্যতিক্রম, সম্পূর্ণ ব্যতিক্রম। তাকে ক্রিয়া দেখালেও সে বিপরীতে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কেন এত জেন্টলম্যান হতে হবে? কেন? আকসা বুঝে উঠতে পারে না, আর না তো পারে মনকে কোনো বুঝ দিতে। কেন করছেন আমার সাথে এমন? আকসা চিল্লিয়ে উঠল। সৌভাগ্য দরজা বন্ধ ছিল বলে আওয়াজ এই চার দেয়ালের বাইরে পৌঁছালো না। মেজবা উঠে দাঁড়ালো আকসার মুখোমুখি। ওর ক্লান্ত শ্রান্ত রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে যেন উপহাসের হাসি হাসলো। অথচ ভদ্রলোকের মুখশ্রী কতটা শান্ত এবং সরল, দেখে কেউ বলতেও পারবে না তার মনে কি চলছে। আচানক আকসা এবার মেজবার শার্টের কলার চেপে ধরলো। মেজবা একবার কলারে রাখা আকসার হাতটা দেখে নিয়ে তীক্ষ্ণ চাহনিতে ওর দিকে তাকালো। মুখ ওর এখনো যথেষ্ট শান্ত। আকসা তবুও ক্ষান্ত হলো না। মেজবার শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলল, কেন করছেন আমার সাথে এমন? কি শান্তি পাচ্ছেন এসব করে? কি ভুল করেছিলাম আমি যার জন্য এত বড় শাস্তি? বলুন, চুপ করে আছেন কেন? আমি আপনাকে চুপ করে থাকতে দেব না। আপনাকে আজ বলতেই হবে আমার ভুলটা কি ছিল। মেজবা শান্ত অথচ তীক্ষ্ণ স্বরে জবাব দিল, কলার ছাড়ো আকসা, ভদ্রভাবে কথা বলো। ভদ্রতা বজায় রাখার চেষ্টা করো। আমার সাথে অভদ্রতামি করো না, মোটেই পছন্দ করি না। কেউ কোনোদিন করার সাহসও করেনি। কারণ কি জানো? কারণটা ভয় নয়, বরং সামনের মানুষটার দৃঢ়তাকে মোকাবেলা করা দুঃসাহস। অথচ তুমি আজ সেই দুঃসাহসটা দেখিয়েছো। আজ অবধি কেউ আমার অভদ্রতা দেখেনি। তুমিও আমার অভদ্র রূপ দেখতে চেও না, সহ্য করতে পারবে না। আপনি আমাকে শাড়ি কেন দিয়েছেন? আপনার শাড়ি আমি চেয়েছি? আপনি শাড়ি না দিলে আমি মরে যেতাম? তবে শুনে রাখুন, ওই শাড়ি পরতে ঘৃণা লাগবে আমার। পরা তো দূর, জীবনে কোনোদিন ছুঁয়েও দেখব না। আকসা কলার ছেড়ে দিল, ভীষণ ক্লান্ত। একপাশে সরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। মেজবা কয়েক মুহূর্ত ওর দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ চোয়াল শক্ত হয়ে গেল ওর। ও এক থাবায় বিছানা থেকে শাড়িটা উঠিয়ে এনে আকসার সামনে ওর পায়ের কাছে ফেললো। আকসা প্রথমে বুঝতে পারলো না কি ঘটতে চলেছে। পর মুহূর্তে কাণ্ডটা ঘটতে দেখে যেন দাঁড়িয়ে থেকেও হুঁশ হারালো। মেজবা রান্নাঘরে গিয়ে সেখান থেকে লাইটার এনে দরজা পুনরায় আটকে দিয়ে মিনিট দুয়েকের মধ্যে শাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। নতুন শাড়ি, সেই নতুন শাড়িতে এখনো তার নতুনত্ব লেগে আছে। তাজা কিনে আনা শাড়িটা যাতে এখনো নতুন শাড়ির ঘ্রাণ লেগে রয়েছে, সেই শাড়ি কিনা মেজবা চোখের সামনে নির্দ্বিধায় পুড়িয়ে দিল। মেজবা দাঁড়িয়ে দেখছে, ওর চোখের ভেতরে আগুনের শিখাগুলো যেন ওর ভেতরকার জ্বলতে থাকা আগ্নেয়গিরির প্রতিচ্ছবি হয়ে দপদপ করে জ্বলছে। আকসা এক দৃষ্টিতে পুড়তে থাকা শাড়িটার দিকে তাকিয়ে আছে। চোখ জলে টইটুম্বুর। তবে অদ্ভুত ব্যাপার হলো তার চোখ থেকে গড়িয়ে পড়ছে না, বরং চোখের কোলে বাদ দেওয়া নদীতে প্রবাহমান পানির ন্যায় আটকে আছে। শাড়ির এক জায়গা তখনও পড়েনি। মেজবা পুনরায় সেখানে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিতে দিতে বলল, যার দেওয়া শাড়ি পরতে এত অহমিকা, তার বাড়ির অন্য যেন ছুঁয়ে দেখা না হয়, তাহলেই বুঝবো তোমার আত্ম অহমিকা আসলেই বাস্তব। কথাটা বলেই মেজবা ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। আকসা সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মেঝেতে। হাত দিয়ে আগুনে চাপা দিয়ে জ্বলতে থাকা আগুনটুকু নিভিয়ে দিল। হাত পুড়ল, আগুনের তাপে অসহ্যকর যন্ত্রণা হলো। তবু যেন কোনো কিছু গায়ে মাখল না ও। শুধু চোখের সামনে সামনে ভেসে উঠছে মেজবায়ের নির্বিকারত্ব, শান্ত চোখ দুটো, আর মাঝে মধ্যে ওই শান্ত চোখেই দর্পে ওঠা অগ্নিকুণ্ড। একটি ভুল সারা জীবনের কান্না, এই প্রবাদ বাক্যটি এখন মনে প্রাণে বিশ্বাস করছে আকসা।